বগুড়া সিটি আইডিয়াল মাদ্রাসা, মেধা মননে এক ধাপ এগিয়ে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি সকলেই ভালো ও সুস্থ আছো। অনলাইন ক্লাস ব্যবস্থায় আজকের ক্লাস বাংলাদেশ ও বিশ্ব পরিচয় শ্রেণী ৬ষ্ঠ, টপিক ৬ষ্ঠ অধ্যায় বাংলাদেশের সংস্কৃতি সম্পর্কে আমরা জানব। পৃষ্ঠা নাম্বার ৪৮-এ তোমরা তোমাদের বইটি দেখতে থাকো। দেখো, তোমরা বাংলাদেশ ও বিশ্ব পরিচয় দাখিল ৬ষ্ঠ শ্রেণী বইটি দেখতে পাচ্ছ। এর থেকে আমরা আজকে আলোচনা করব ৬ষ্ঠ অধ্যায়ে। তোমরা চলে যাও ৪৮ পৃষ্ঠাতে। দেখো, আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের সংস্কৃতি। সৃষ্টির শুরু থেকেই মানুষ প্রকৃতি ও পরিবেশকে কাজে লাগিয়ে নিজের প্রয়োজন মিটিয়েছে। এক টুকরো পাথর বা একটি গাছের ডাল হয়ে উঠেছিল হিংস্র পশুর হাত থেকে নিজেকে বাঁচানোর হাতিয়ার। প্রকৃতিকে এমনইভাবে কাজে লাগানোর ক্ষমতা মানুষকে দিয়েছে সংস্কৃতি, যা অদ্যাবধি চলমান রয়েছে। মানুষ বুঝতে পারল, সমাজবদ্ধ হয়ে একত্রে থাকলে টিকে থাকার এই লড়াই আরও সুদৃঢ় হবে। তাই সমাজকে সংগঠিত করার উদ্দেশ্যে তৈরি হয় নানা নিয়ম কানুন, যা ধীরে ধীরে অর্থনীতি, রাজনীতি, ধর্ম, শিক্ষা ইত্যাদিতে রূপ নিল। সমাজে মানুষের আনন্দ, বিনোদন ও কল্যাণের জন্য তৈরি হলো নাচ, গান, সাহিত্য, আরও কত কি। ফলে রচিত হলো সংস্কৃতির বস্তুগত ও অবস্তুগত রূপ। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ পর্যন্ত থেকে আমরা যেটা জানলাম সেটা হচ্ছে যে মানুষ আদিমকালে কেমন ছিল, এখন তার বৈশিষ্ট্য কেমন, এখন আমরা কিভাবে চলাফেরা করতে পারছি, সেই সম্পর্কেই কিন্তু এখানে বলা হয়েছে যে আমরা আগের চাইতে অনেক উন্নত এখন। দেখো, পার্ট 1-এ আমরা দেখতে পাচ্ছি সংস্কৃতির ধারণা। কি দেখতে পাচ্ছি? সংস্কৃতির ধারণা। সংস্কৃতির ধারণা সম্পর্কে আমরা সংস্কৃতি বা কালচার যে কোনো শব্দই তার পরিচয় করিয়ে দেওয়া হোক না কেন, সংস্কৃতি আসলে মানুষের জীবন ধারা। তাহলে সংস্কৃতি আসলে মানুষের কি? জীবন ধারা। সেটা যেভাবেই পরিচয় করে দেওয়া হোক না কেন, সেটা মানুষের হচ্ছে একটা জীবন ধারা। সংস্কৃতির মাধ্যমে মানুষের জীবনযাপনের প্রতিচ্ছবি প্রকাশ পায়। তাহলে কিসের মাধ্যমে মানুষের জীবনযাপনের প্রতিচ্ছবি প্রকাশ পায়? সেটা আমরা জানলাম সংস্কৃতির মাধ্যমে। এরপরে দেখো, মানুষ তার অস্তিত্ব রক্ষার জন্য সমাজ জীবনে কোনো উদ্দেশ্য সাধনের লক্ষ্যে যা কিছু চিন্তা ও কর্ম করে, তাই তার সংস্কৃতি। তাহলে সংস্কৃতিটা কি? সংস্কৃতিটা কিভাবে আমাদের জীবনের ধারাবাহিকতা বয়ে আনে? যেমন বেঁচে থাকার জন্য মানুষ খাদ্য গ্রহণ করে, সেই খাদ্যকে যখন বিভিন্ন প্রণালীতে রান্না করে এবং সুন্দরভাবে সাজিয়ে পরিবেশন করে, তখন সেটা হয়ে যায় মানুষের সংস্কৃতি। তখন সেটা মানুষের কি হয়ে যায়? সংস্কৃতি হয়ে যায় একটা। মানুষ যখন লিখতে শিখলো, তখন প্রথম পাথরে খোদাই করে কিংবা গাছের ছাল বা পাতায় লিখত। তারপর যখন কাগজ আবিষ্কার করলো, তখন কালিতে পাখির পালক ডুবিয়ে লিখত। ধীরে ধীরে মানুষ কলম তৈরি করে কাগজের উপর লিখলো। এরপর মানুষ টাইপ রাইটার আবিষ্কার করে।
তার মাধ্যমে লেখা শুরু করলো এবং সর্বশেষ মানুষ কম্পিউটার আবিষ্কার করলো। এখন পৃথিবীর বহু মানুষই কম্পিউটারে লেখে। এই যে লেখার বিভিন্ন মাধ্যম মানুষ তৈরি করলো, এর সমষ্টি ও সংস্কৃতির একটি অংশ। সংস্কৃতি দুই প্রকার। সংস্কৃতি তাহলে কত প্রকার? এটা তোমাদের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। দুই প্রকার, একটি হচ্ছে বস্তুগত এবং অন্যটি হচ্ছে অবস্তুগত সংস্কৃতি। বাড়ি যদি বস্তুগত সংস্কৃতি হয় তবে এর পরিকল্পনাটি হবে অবস্তুগত সংস্কৃতি। তাহলে সংস্কৃতি প্রধানত কত প্রকার? দুই প্রকার। একটি হচ্ছে বস্তুগত সংস্কৃতি আর একটি হচ্ছে অবস্তুগত সংস্কৃতি। তাহলে যদি আমাদের বাড়িটার সংস্কৃতি বস্তুগত সংস্কৃতি হয় তাহলে এই বাড়ি করার উপর যে পরিকল্পনাটা এটা হবে হচ্ছে অবস্তুগত সংস্কৃতি। পুস্তক যদি বস্তুগত সংস্কৃতি হয় তবে পুস্তক লেখক যে চিন্তা ভাবনা দ্বারা পুস্তকটি লিখেছেন তা হবে অবস্তুগত সংস্কৃতি। কম্পিউটারের হার্ডওয়্যারগুলো হচ্ছে বস্তুগত সংস্কৃতি এবং যে সফটওয়্যারগুলো কম্পিউটার পরিচালনা করে সেগুলো হচ্ছে অবস্তুগত সংস্কৃতি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা বস্তুগত এবং অবস্তুগত সংস্কৃতির কিন্তু কিছু পার্থক্য দেখতে পেলাম। এগুলো কিন্তু তোমাদেরকে অবশ্যই মুখস্থ রাখতে হবে। এরপরে পার্ট 2 আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বাংলাদেশের সংস্কৃতির উপাদান। বাংলাদেশের সংস্কৃতির কিছু কিছু উপাদান আমরা খালি চোখে দেখতে পারি, ধরতে পারি। তাহলে বাংলাদেশের কিছু কিছু সংস্কৃতিকে আমরা খালি চোখে কি করতে পারি? দেখতেও পারি, আবার ধরতেও পারি। আবার এদেশের সংস্কৃতির অনেক উপাদানই আমরা দেখতে পাই না, ধরতেও পারি না। যেমন বাংলাদেশের মানুষের তৈরি ঘরবাড়ি আমরা দেখতে পাই। তাহলে কোনটা আমরা দেখতে পাই? বস্তুগত সংস্কৃতি যেটা। কিন্তু এগুলো তৈরির জ্ঞান ও কৌশল দেখা যায় না। এগুলো যে তৈরি করতে যে জ্ঞান বা কৌশল, যা ইঞ্জিনিয়ার প্ল্যানিং, এগুলো কিন্তু আবার দেখা যায় না, বা আমরা যে ধারণা করে থাকি সেগুলো কিন্তু দেখা যায় না। এদিক থেকে বিবেচনা করলে বাংলাদেশের সংস্কৃতির উপাদান সমূহকে দুই ভাগে ভাগ করা যায়। তাহলে বাংলাদেশের সংস্কৃতিকে আবার দুই ভাগে ভাগ করা যায় কিভাবে? উপাদান সমূহকে, সংস্কৃতির উপাদান সমূহকে। তার একটি হচ্ছে বস্তুগত বা দৃশ্যমান উপাদান সমূহ, আর একটি হচ্ছে অবস্তুগত বা অদৃশ্যমান উপাদান সমূহ। তাহলে এদেশের সংস্কৃতির বস্তুগত উপাদান সমূহ হচ্ছে বিভিন্ন ধরনের ঘরবাড়ি, আসবাবপত্র, পোশাক, যানবাহন, খাবার, চাষাবাদের উপকরণ, বইপত্র ইত্যাদি। এগুলো হচ্ছে আমাদের বস্তুগত সংস্কৃতির ভেতর পড়ে থাকে। এরপরে আমাদের সংস্কৃতির অবস্তুগত উপাদান সমূহ হচ্ছে সামগ্রিক জ্ঞান, মনোভাব ও দৃষ্টিভঙ্গি, ধর্মীয় বিশ্বাস ও নীতিবোধ, ভাষা, বর্ণমালা, শিল্পকলা, সাহিত্য, সংস্কৃতি আদর্শ, সঙ্গীত আদর্শ ও মূল্যবোধ, জ্ঞান বিজ্ঞানের বিভিন্ন শাখা প্রশাখা ইত্যাদি। এগুলো হচ্ছে আমাদের অবস্তুগত সংস্কৃতি। আমাদের দেশের মানুষ নিজস্ব প্রয়োজনেই বস্তুগত সংস্কৃতির উপাদান সমূহ সৃষ্টি করেছে। এসব উপাদান শত শত বছর ধরে টিকে থাকতে পারে। যেমন আমরা জাদুঘরে গেলে এমন অনেক জিনিস দেখতে পাই সেগুলো শত বছরের পুরনো। এগুলো দেখে আমরা বাংলাদেশের যে সে সময়ের মানুষ ও তাদের সংস্কৃতি সম্পর্কে ধারণা করতে পারি। বাংলাদেশের সংস্কৃতি বস্তুগত ও অবস্তুগত উপাদান সমূহ কোনোভাবেই পরস্পর থেকে বিচ্ছিন্ন নয়, কেননা সংস্কৃতি বস্তুগত উপাদান সমূহের মধ্য দিয়ে সংস্কৃতির অবস্তুগত উপাদান সমূহের পরিচয় পাওয়া যায়। যেমন নকশিকাঁথা বাংলাদেশের সংস্কৃতির একটি বস্তুগত উপাদান। এর মধ্যে যখন ফুল, পাতা, হাতি, ঘোড়া বা অন্য কোনো দৃশ্য সেলাই করা হয় তখন তা হয়ে ওঠে
এদেশের নারী মনের চিন্তার বহিঃ বিকাশ। বাংলাদেশের সংস্কৃতির উপাদানগুলোর একটির পরিবর্তন অন্যগুলোরও পরিবর্তন হয়। যেমন বাংলাদেশের সংস্কৃতিতে শাড়ি একটি উপাদান। তাহলে শাড়ি একটি কি উপাদান? প্রযুক্তির পরিবর্তনে শাড়ির রং ও ডিজাইনের পরিবর্তন এসেছে, শাড়ির পরার ধরনেও পরিবর্তন এসেছে। পাঠ 3 ও 4 আমরা দেখব বাংলাদেশের সংস্কৃতির স্বরূপ ও বৈশিষ্ট্য। আমাদের ভূমি যেমন উর্বর তেমনি সংস্কৃতি ও বেশ সমৃদ্ধ। এখানে আগত নানা জাতের মানুষ ও তাদের সংস্কৃতির সৃষ্টি করেছে সাংস্কৃতিক বৈচিত্র্য। প্রাচীন কাল থেকে এদেশের উর্বর ভূমি মানুষকে কৃষিজীবী হতে উৎসাহিত করেছে। কৃষিভিত্তিক উপাদান ব্যবস্থাকে ঘিরে গড়ে উঠেছে মানুষের আচার আচরণ, সঙ্গীত, নৃত্য, ঘরবাড়ি সহ সংস্কৃতির সকল দিক। রাখালিয়া, মুর্শিদি, জারি সারি সকল গানেই থাকতো কৃষির কথা। আমাদের দৈনন্দিন জীবনে মাটির ব্যবহার খুব বেশি, সেটি হাড়ি কলসি থেকে পোড়ামাটির ফলক পর্যন্ত দেখে বেশ বোঝা যায়। এদেশে বাঁশ, বেত, কাঠের ব্যবহার বহুকালের। দৈনন্দিন জীবনে খাদ্য ও অন্যান্য কাজে গাছপালা, জলাশয়ের অবদান বেশি। নদী নালার সাথে নৈকট্যের কারণে আমাদের সংস্কৃতিতে মাঝি, জেলে, নৌকা বানানোর কারিগর ইত্যাদি পেশা গড়ে উঠেছে। নদীভিত্তিক ভাটিয়ালি গান, শাড়ি গান ইত্যাদিতে নদী আর নদীর উপর নির্ভরশীল মানুষের জীবনের কথা উঠে আসে সাবলীলভাবে। কৃষক, তাঁতি, মাঝি, জেলে ছাড়া আরও রয়েছে কামার, কুমোর, নাপিত সহ অসংখ্য শ্রেণী পেশার মানুষ। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা বাংলাদেশের সংস্কৃতি, স্বরূপ, বৈশিষ্ট্য, কত প্রকার, কি কি উপাদান সমূহ জানলাম। তোমরা অবশ্যই সকলেই আগামীকালের যে পড়াটুকু থাকবে সেটা হচ্ছে দেখো ষষ্ঠ অধ্যায়ের পাঠ 1, 2, 3, 4 এর সকল নৈবেত্তিক পড়ে নেবে। সেই সাথে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা অবশ্যই এগুলো ভাষায় বারবার পড়াশোনা করবে যাতে তোমাদের আগামীতে পরীক্ষার সামনে এগুলো খুব সহজ থেকে সহজতর হয়ে যায়। সেই সাথে আজকে যারা অনলাইন ক্লাসে জয়েন করে আমাদের ক্লাসগুলো উপভোগ করছো তাদেরকে আবারও অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানে ইতি টানছি। সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, খোদা হাফেজ।